আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী, রাজ টিভির নিয়মিত আয়োজন সার্বিয়ার রিন কেয়ার অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আয়েশা আলম প্রান্তি এবং রিন কেয়ার অনুষ্ঠানটি আমরা পরিচালনা করে থাকি আমাদের নানা কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে কথা বলার জন্য। এবং বরাবরের মতো আজকে আমাদের প্রোগ্রামটি স্পন্সর বাস্ট্রায়াল এমআর, কোভার্সিল অ্যান্ড কোভিরাম। সো আমাদের সাথে বরাবরের মতো আজকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত আছেন, যিনি আজকে কথা বলবেন আপনাদের সাথে। এবং আজকে আমরা যে টপিকটি রেখেছি কথা বলার জন্য সেটি হচ্ছে বুকে ব্যথা হলে কি করণীয়। প্রিয় দর্শক, আজকের এই টপিকটি নিয়ে আপনার যে কোনো জিজ্ঞাসা মন্তব্য যা কিছু আছে আপনি করে ফেলতে পারেন আমাদের রাজ টিভির ফেসবুক পেজে, এবং আমরা চেষ্টা করব আপনার হয়ে সে প্রশ্নটি আমাদের আজকের অতিথিকে করতে, এবং আমরা চেষ্টা করব আপনার যাবতীয় প্রশ্নের উত্তর দিতে। তো প্রিয় দর্শক, আমরা দেরি না করে আজকে আমন্ত্রণ জানাতে চাই আমাদের গেস্টকে, এবং আমাদের সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমন্ত্রণ যেতে চাই স্যারকে, ডক্টর সি এম শাহিন কবির স্যার, এমবিবিএস এমডি কার্ডিওলজি, এফএসিসি এফ স্কাই ইউএসএ, সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। ডক্টর সি এম শাহিন কবির স্যার, আসসালামু আলাইকুম স্যার। অনেক আমন্ত্রণ জানাচ্ছি স্যার আমাদের রাজ টিভির স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন স্যার? জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার, প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আপনি আপনার এত মূল্যবান সময় দিয়ে আমাদের জন্য কিছু সময় বের করেছেন। এবং স্যার আপনাকে আরো ধন্যবাদ যে স্যার আপনি ডিউটির মাঝে থেকে আমাদেরকে টাইম দিচ্ছেন স্যার, এই জন্য আমরা রাজ টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমরা আজকে যে টপিকটি নির্ধারণ করেছি সার্বিয়া রিড কেয়ার প্রোগ্রামে কথা বলার জন্য, সেটি হচ্ছে স্যার বুকে ব্যথা হলে কি করণীয়। তো স্যার, আপনি যেহেতু স্যার একজন অ্যাক্টিং কার্ডিওলজিস্ট এবং স্যার আপনারা এই ধরনের পেশেন্টে ডিল করেন, তো স্যার আমার প্রথম যে প্রশ্নটা স্যার আমি করতে চাই, সেটা আমাদের দর্শকদের একটি কমন জিজ্ঞাসা, তা হলো স্যার যখন বুকে ব্যথা হয় দর্শকরা কিভাবে বুঝবেন যে এটি কার্ডিয়াক পেইন নাকি নন কার্ডিয়াক পেইন, এটা কোনো হার্টের সমস্যা হচ্ছে নাকি অন্য কোনো সমস্যার কারণে হচ্ছে, এটা যদি স্যার আমাদের দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। রাজ টিভি সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে, যে আমার যে বুকে ব্যথা অনুভূত হয় সেটা কি কার্ডিয়াক অরিজিন পেইন নাকি নন কার্ডিয়াক অরিজিন পেইন। আপনারা জানেন যে আমাদের যে হার্টের পেইন হয় সেটা আমাদের মধ্যে বুকে হবে, এবং সে ব্যথা গলায় রেডিয়েট করবে, আমাদের হাতে যেতে পারে, ইভেন আমাদের আমাদের ব্যাকে রেডিয়েট করতে পারে, এবং সাথে পেশেন্টের প্রচুর ঘাম দেবে, যেটা হচ্ছে গিয়ে কার্ডিয়াক পেইনের বৈশিষ্ট্য। এই ব্যথা 20 মিনিটের বেশি পারসিস্ট করবে, এবং ব্যথা তীব্র হবে যে রোগী ব্যথায় ছটফট করতে থাকবে। ব্যথার সাথে প্রচুর ঘাম, অনেক সময় শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, এমনকি হার্টবিট বেড়ে, যে এসব কমপ্লেন নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসেন। ওয়ারাস যেগুলো নন কার্ডিয়াক পেইন, অনেক সময় কিন্তু হার্টের কারণ ছাড়া কিন্তু অনেক কারণে কিন্তু আমাদের বুকে ব্যথা অনুভূত হতে পারে। সেটা আমাদের গ্যাসের জন্য হতে পারে, মাসেল পেইন হতে পারে, ফুসফুসের কারণে হতে পারে, প্যানিক অ্যাটাকের কারণে হতে পারে। তো কার্ডিয়াক পেইন সাধারণত 20 মিনিটের বেশি পারসিস্ট করবে, সাথে প্রচুর ঘাম দেবে, এবং এই ব্যথা ইন ফ্রন্ট অফ চেস্টে থাকবে। ওয়ারাস অন্যান্য যে পেইন গুলো সেগুলো তার কারণ অনুযায়ী, যার নিউমোনিয়ার জন্য বুকে ব্যথা হবে তার শ্বাসকষ্ট, জ্বরের হিস্ট্রি থাকবে। যার প্যানিক অ্যাটাক এর জন্য বুকে ব্যথা হবে তার অ্যাংজাইটির হিস্ট্রি থাকবে। এইসব। আর যে মাসেল পেইন হবে, সে নড়াচড়া করলে ব্যথা হচ্ছে, শ্বাস নিলে ব্যথা হচ্ছে, এসব কারণে ব্যথা অনুভূত হলে তখন বোঝা যাবে এটা মাসকুলোস্কেলেটাল পেইন। তো আমার কাছে মনে হয় এ ধরনের কমপ্লেন থাকলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। উনি কনফার্ম করে বলবেন যে আপনার যে পেইন হচ্ছে এটা কার্ডিয়াক পেইন নাকি নন কার্ডিয়াক অরিজিন পেইন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য। স্যার, আরেকটা ক্রিটিক্যাল কন্ডিশন যেটা আমরা দেখে থাকি স্যার, স্পেশালি যারা কার্ডিওলজিতে কাজ করেন তারা এটা অনেক বেশি ফেস করেন, যে আমাদের দর্শকরা বা আমাদের পেশেন্টরা যখন তারা কার্ডিয়াক কোনো প্রবলেম ফেস করেন, তারা যে চেস্ট পেইনটা ফেস করেন বা যে সাইন সিমটম গুলো ফেস করেন, অনেক ক্ষেত্রে বলতে শোনা যায় যে আপনি আসতে লেট করে ফেলেছেন, বা আপনি যদি আরেকটু আগে আসতেন আমাদের জন্য আসলে ম্যানেজমেন্টটা আরেকটু বেটার হতো। স্যার, এই যে লেট করা মানে এই ব্যাপারটা নিয়ে যদি বলতেন যে একজন পেশেন্ট চেস্ট পেইন শুরু হওয়ার কতক্ষণের মধ্যে আসলে তার হসপিটালে আসা উচিত, এবং হসপিটাল আসার আগ পর্যন্ত ইমিডিয়েট যে প্রাইমারি ম্যানেজমেন্ট এটা আসলে কি হতে পারে স্যার, এটা যদি একটু আমাদের দর্শকের জন্য বলতেন। ধন্যবাদ। আমাদের দেশে আসলে মানুষের এডুকেশনটা খুব গুরুত্বপূর্ণ। যে একটা বুকে ব্যথা কিন্তু কার্ডিয়াক অরিজিনে যদি হয়ে থাকে তাহলে তার কিন্তু অনেক রিস্ক আছে মৃত্যু ঝুঁকির। আপনারা জানেন যে আমাদের প্রায় 30% রোগী কিন্তু হাসপাতালে পৌঁছানোর পূর্বে মৃত্যুবরণ করে যদি তাদের হার্ট অ্যাটাক হয়ে থাকে।
তো একটা ম্যাসিভ নাম্বার অফ পপুলেশন কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগে রাস্তায় বাড়িতে হার্ট অ্যাটাক হলে কিন্তু মারা যাচ্ছে। তো এটা প্রিভেন্ট করার জন্য কিন্তু আপনাকে উপদেশ থাকবে আপনার দ্রুত গতিতে হাসপাতালে আসতে হবে, ইসিজি করিয়ে কনফার্ম করতে হবে যে আপনার কি ধরনের পেইন হচ্ছে, এটা কি কার্ডিয়াক অরিজিন পেইন নাকি নন কার্ডিয়াক অরিজিন পেইন। যদি বাসায় দেখা যায় যে আপনার ইন ফ্রন্ট অফ চেস্ট, বুকের সামনে ব্যথা হচ্ছে, ব্যথা গলায় রেডিয়েট করছে, সাথে প্রচুর ঘাম দিচ্ছে এবং এই ব্যথা 20 মিনিটের বেশি পারসিস্ট করছে, 20 মিনিট হয়ে গেছে কমছে না, শ্বাসকষ্ট হচ্ছে, তখন আপনি বুঝবেন যে এটা কার্ডিয়াক পেইন। ইমিডিয়েটলি আপনাকে কিছু ওষুধপত্র খাইয়ে দিলে রোগীর কিন্তু মৃত্যু ঝুঁকি অনেকাংশে কমে আসে। সেটা যেটা আমরা বলেছি অলরেডি, অনেক অনুষ্ঠানে বলা হয়েছে, আমরা যদি 300 মিলিগ্রাম ইকোস্প্রিন ট্যাবলেট, যেটা আমাদের বাজারে 75 মিলিগ্রাম করে পাওয়া যায়, সেটা যদি 4টি ট্যাবলেট আমরা খেয়ে নিই এবং সাথে ক্লপট্রোগ্রেল যেগুলো 75 মিলিগ্রাম করে পাওয়া যায়, সেটা যদি 8টি ট্যাবলেট আমরা গ্রহণ করি, তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু ঝুঁকি অনেকাংশে কমে আসে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এসব ওষুধগুলো যারা প্রথমে গ্রহণ করে ফেলেছেন হার্ট অ্যাটাক হওয়ার সাথে সাথে, তাদের মৃত্যু ঝুঁকি কিন্তু অনেকাংশে কমে আসছে। তো এই ধরনের কন্ডিশন হলে আপনি অবশ্যই ওষুধ খেয়ে দ্রুত গতিতে বাসায় অবস্থান না করে, ইভেন এটা গ্যাসের ব্যথা মনে না করে, আপনি দ্রুত গতিতে কোনো কার্ডিয়াক হসপিটাল ইমার্জেন্সিতে যোগাযোগ করবেন। সেখানে একজন অভিজ্ঞ ডাক্তার দেখে আপনাকে ইসিজি করিয়ে কনফার্ম করে বলে দিবেন যে কোনো হার্ট অ্যাটাক জনিত ঘটনা আপনার ঘটছে নাকি এটা আপনার নন কার্ডিয়াক পেন। আমি আপনাকে সাজেস্ট করবো আপনি যেন প্রথম 12 ঘন্টার মধ্যে যেন হাসপাতালে পৌঁছান, কারণ আপনার আস্তে আস্তে ফুসফুসে পানি চলে আসবে, বিভিন্ন কমপ্লিকেশন ডেভেলপ করবে। তো সময়ের কাজ সময় করতে হবে। আপনি যদি দেরিতে পৌঁছান তখন আমরা উপযুক্ত চিকিৎসা আপনাকে দিতে পারবো না, তখন কিন্তু অলরেডি আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। গুরুত্বপূর্ণ চিকিৎসার মধ্যে রয়েছে, যদি আপনার এইচটি ডিভিশন এমআই হয় তখন আপনাকে আমরা থ্রম্বোলাইটিক থেরাপি প্রয়োগ করতে পারি, যেটা রক্ত তরল করে। অথবা আমরা অনেক সময় যেখানে এনজিওগ্রাম করার ফ্যাসিলিটি থাকে সেখানে আপনাকে আমরা এনজিওগ্রাম করে তখনই হার্ট অ্যাটাকের জন্য দায়ী রক্তনালী শনাক্ত করে রিং করানোর অ্যাডভাইস করতে পারি। অনেক ক্ষেত্রে যদি আপনার নন এসটিএসিএস হয় সেক্ষেত্রে আপনাকে আমরা লো মলিকুলার হেপারিন বা অ্যান্টিকোয়াগুলেন্ট প্রয়োগ করার প্রয়োজন আছে। এটা যদি সময়মতো না নেন তাহলে আপনার হার্টের পাম্পিং কমে যাবে, আপনার হার্টের মাংসপেশি দুর্বল হয়ে পড়বে, তখন কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করবে। ইভেন আপনার হার্টবিট অনেক বেশি বেড়ে যে অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন হয়ে আপনার ভিটিভিএফ নিয়ে আপনি কমপ্লিকেশনের প্রেজেন্ট করতে পারেন। তা আমি বলবো বুকে ব্যথা নিয়ে অবশ্যই জরুরি ভিত্তিতে লোডিং ডোজ গ্রহণ করে ডাক্তারের পরামর্শ নেবেন। তিনি নিশ্চয়ই করে বলে দেবেন যে আপনার কি ধরনের চিকিৎসা প্রয়োজন। 12 ঘন্টার মধ্যে আসলে আমরা আপনাকে উপযুক্ত চিকিৎসা দিতে পারবো, আর পরে আসলে কিন্তু আপনার অনেক ক্ষতি হয়ে যাবে, চিকিৎসা হবে কিন্তু উপকার অনেক কম হবে। ধন্যবাদ। স্যার অসংখ্য ধন্যবাদ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুব সহজ করে আমাদের দর্শকদের জন্য বুঝিয়ে বলার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সার্ভিয়ার প্রেজেন্স রিড কেয়ার প্রোগ্রাম, এবং আমরা আজকে কথা বলছি বুকে ব্যথা হলে কি করণীয় এটা নিয়ে। এবং আপনার এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থাকলে আপনি করে ফেলতে পারেন, এবং আমাদের আজকে যে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন ডক্টর সিএম শাহিন কবির স্যার, স্যার চেষ্টা করবেন আমাদের হয়ে আপনার জন্য সে প্রশ্নের উত্তরটি দিতে। স্যার, আমরা কথা বলছিলাম বুকে ব্যথা হলে কি করণীয়। এবার স্যার আমরা একটু ভিন্ন একটা টপিকে একটু মুভ করতে চাই, সেটা হচ্ছে স্যার আমাদের দেশের যে পেশেন্টরা আছেন তারা যখন আমাদের কাছে আসেন বা কার্ডিওলজিস্টের কাছে যান, আমরা যখন জিজ্ঞেস করি যে আপনার হাইপারটেনশনের হিস্ট্রি আছে নাকি বা আপনি উচ্চ রক্তচাপে ভুগছেন নাকি, স্যার আপনি লক্ষ্য করে দেখবেন যে অধিকাংশ পেশেন্টই বলতে পারে না, এবং তারা বলেন যে মাঝে মাঝে হয়, অথবা আমি কোনো ওষুধ খাই না, জানি না, বলতে পারছি না। এই ব্যাপারটা লক্ষ্য করা যায়। এবং অনেকের ক্ষেত্রে ব্যাপারটা এ ধরনের লক্ষ্য করা যায় যে তারা বলেন যে আমি আগে প্রেশার ওষুধ খেতাম, এখন হচ্ছে খাচ্ছি না বা আমি কন্টিনিউ করছি না। তো স্যার এই ধরনের ক্ষেত্রে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য স্যার ফলো আপের অপশনসটা কিরকম হওয়া উচিত, কিভাবে তারা মেনটেন করা উচিত একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে, এই ব্যাপারটা নিয়ে স্যার যদি একটু অ্যাডভাইস করতেন। ধন্যবাদ। উচ্চ রক্তচাপ কিন্তু দুনিয়া জুড়ে একটা অসুস্থতা, যেটার জন্য কিন্তু আপনার অনেক কমপ্লিকেশন আপনি আসতে পারেন। তো এটা কিন্তু 90 to 95% কারণে কিন্তু এসেনশিয়াল হাইপারটেনশন, প্রাইমারি হাইপারটেনশন, যেটা কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। হয়তোবা আপনার বংশগত কোনো হিস্ট্রি ছিল হাইপারটেনশন, সেটা আপনার মধ্যে ট্রান্সমিট হয়েছে। আর অনলি 5 to 10% কিন্তু সেকেন্ডারি হাইপারটেনশন, যেটা কারণ খুঁজে পাওয়া যায়। হাইপারটেনশন অনেক কারণ রয়েছে। এটা যদি আপনার কুশিং সিনড্রোম থাকে, কিছু ডিজিজ হতে পারে, হাইপার আলডোস্টেরনের জন্য হতে পারে। তো আপনি যদি ড্রাগ গ্রহণ করেন, তারপর যদি ডায়াবেটিস থেকে থাকে আপনার, তাহলে যদি আপনি সাবস্টেন্স অ্যাবিউজ, অ্যালকোহল সেবন করেন, বা কিছু কনজেনিটাল ডিজিজ রয়েছে, কোয়াডকেশন অফ অ্যাওর্টা, এইসব যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনার সেকেন্ডারি কারণে হাইপারটেনশন হতে পারে। এছাড়া কিডনি ফেলিওর একটা ইম্পর্টেন্ট কারণ, যেখানে আমাদের রোগীদের হাইপারটেনশন ডেভেলপ করে। তো আমি বলেছি যে ম্যাক্সিমাম রোগীরই কিন্তু কোনো সিমটম থাকার কথা নয়, কারণ ইটস এ প্রাইমারি হাইপারটেনশন, মানে
হয়েছে, আপনি টের পাননি, আপনি নিয়মিত জীবনযাপন করে যাচ্ছেন, কিন্তু কখন যে আপনার রক্তচাপ বেশি হয়ে আছে আপনি খেয়ালও করেননি। হঠাৎ করে দেখা গেল আপনার ঘাড় ব্যথা করছে, মাথা ব্যথা করছে, তখন আপনি ব্লাড প্রেশার মেপে দেখেন যে আপনার প্রেশার অনেক হাই। তখনই আপনি দ্রুত গতিতে ডাক্তারের কাছে চলে আসেন যে ডাক্তার সাহেব আমার তো ভালো লাগছে না, মাথা ঘুরাচ্ছে, প্রেশার বেশি। তখন মেপে দেখা যায় যে ব্লাড প্রেশার আপনার 150/80, 160/80 এরকম থেকে যাচ্ছে। তো এইসব ক্ষেত্রে যখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেবেন বা ডাক্তার দেখাতে আসবেন, সে কিন্তু প্রথমে আপনাকে হাইপারটেনশন মার্ক করবে না। সে আপনার হিস্ট্রি নেবে, আপনাকে অ্যাসেস করবে, প্রয়োজন হলে আপনাকে 3-4 বার রিডিং নিয়ে দেখবে যে পারসিস্টেন্টলি আপনার প্রেশার 140/90 উপরে থাকে কিনা। যদি দেখা যায় যে 2-3 সেটিং এ আপনার প্রেশার 140/90 উপর থাকে, তখনই আপনাকে হাইপারটেনশন মার্ক করা হবে। ইনিশিয়ালি হাইপারটেনশনের ক্ষেত্রে কিন্তু আমি বলবো ম্যাক্সিমাম পেশেন্টের প্রেজেন্টেশন অ্যাসিমটোমেটিক থাকে, তার কোনো সিমটম থাকে না, এই ভেগ কমপ্লেন নিয়ে আসে। আর অনেক ক্ষেত্রে 5% পেশেন্ট যারা আনকন্ট্রোল থাকে তারা অনেক কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, যেমন হাইপারটেনশন রিলেটেড হার্ট ফেলিয়ার হতে পারে, কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, তার হার্ট অ্যাটাক হতে পারে, কিডনি ফেলিয়ার হতে পারে। এইসব কমপ্লিকেশন নিয়ে আসে, দেখা গেল তখন তার ফার্স্ট টাইম ডিটেক্টেড হয় যে সে হাইপারটেনসিভ বা। তো এরকম অনেক পেশেন্ট আমরা পাই। তো এই ধরনের পেশেন্টকে আমরা ইনিশিয়ালি প্রথমে অ্যাডভাইস করে দেওয়া যে লাইফস্টাইল ইন্টারভেনশন ম্যানেজমেন্ট দেয়। তারা যদি কাঁচা লবণ খাওয়ার অভ্যাস থেকে সেটা বন্ধ করবে, স্মোক করে সেটা বন্ধ করবে, ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোলে রাখবে, তারা যেন রেগুলার ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস খায়, কারণ এগুলোতে অনেক পরিমাণ মিনারেলস থাকে যেগুলো আমাদের প্রেশার কন্ট্রোলে হেল্প করে। তার যদি হাঁটার অভ্যাস না থাকে, সেন্টারে লাইফস্টাইল থাকে, সে প্রতিদিন 30 মিনিটস করে হাঁটা চলা করে, ব্যায়াম করে, জোরে হাঁটে, প্রয়োজনে সাইক্লিং করে, সুইমিং করতে পারে, এটা করে সে সপ্তাহে 5 দিন যেন এই ধরনের এক্সারসাইজ করে। খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, লাইফস্টাইল ইন্টারভেনশন ইম্পর্টেন্ট। সে যেন শক্ত চর্বি জাতীয় খাদ্য, যেন স্যাচুরেটেড ফ্যাট যেটা আমাদের মাংসে থাকে সেটা যেন সে অ্যাভয়েড করে, সে লিকুইড ফ্যাট খেতে পারবে, লাইক অলিভ অয়েল, তারপরে নাটস, বিনস, ডাল, এগুলো সে খেতে পারবে, প্রচুর ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস খাবে, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কম খাবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সে যেন আমাদের বেকারি আইটেম যেন কম খায়। আমাদের দেশে প্রচুর পরিমাণে বার্গার, ট্রান্স ফ্যাট, ফ্রেঞ্চ ফ্রাই এগুলো পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু হাইপার টেনশনের জন্য দায়ী হয়ে পড়ছে। কারণ এগুলো যেটা হয়, আমাদের ব্লাড প্রেশার কিন্তু আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে, কিন্তু অতিরিক্ত চাপ যখন হয় তখন সে আমাদের ব্লাড ভেসেলে একটা প্রদাহ তৈরি করে। এই প্রদাহ হওয়ার ফলে সেখানে প্ল্যাক ডেভেলপ করে বা অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার ফলে আস্তে আস্তে সে ব্লাড ভেসেল ন্যারো হয়, তখন এই পেশেন্টের আস্তে আস্তে বুকে ব্যথা, ভেজ রিলেটেড কমপ্লিকেশন ডেভেলপ করে। এছাড়া এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়, সেখানে বিভিন্ন রকম প্লেটলেট অ্যাগ্রিগেশন হতে থাকে। এছাড়া আপনি জানেন যে আমাদের যে অটো রেগুলেটরি সিস্টেম আছে, যেটা আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে হেল্প করে থ্রু নার্ভাস সিস্টেম, সেটাও কিন্তু হ্যাম্পার হয়ে যায়। তো ওভারঅল আমি যদি হেলথি লাইফস্টাইল লিভ না করি, তখন আমার কিন্তু প্রেশার রিলেটেড ঝামেলা হবে, তখন আমাকে হাসপাতালে কমপ্লিকেশন নিয়ে আসা লাগতে পারে। দ্বিতীয়ত, আপনি ড্রাগের কথা বলছেন, ড্রাগ খুব ইম্পর্টেন্ট, তাই না? প্রেশার কন্ট্রোল করতে হলে ড্রাগ খুব ইম্পর্টেন্ট। তো সিম্পল এবং সেফ ড্রাগ হচ্ছে, হঠাৎ করে প্রেশার গেলে আমরা বেড়ে গেলে আমরা সাজেস্ট করি যে আপনি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যামলোডিপিন ওষুধ গ্রহণ করুন। এটা 5 মিলিগ্রাম একটা বড়ি, এটা খান, সাথে কিছু রিল্যাক্স মাসেল রিল্যাক্সেন্ট খান। তাহলে কিন্তু আপনি অ্যাংজাইটি ফ্রি হয়ে গেলে আমরা আশা করি প্রেশার কমে যাবে। তারপর ডাক্তার আপনাকে বিভিন্ন রকম ইনভেস্টিগেশন করে সাজেস্ট করতে পারেন যে আপনার আসলেই হাইপারটেনশন আছে কিনা বা তার কোনো কারণ খুঁজে পাওয়া যায় কিনা। এর মধ্যে আপনার কমপ্লিট ব্লাড কাউন্ট করা যেতে পারে, কিডনি ফাংশন টেস্ট করা যেতে পারে, থাইরয়েড ফাংশন টেস্ট করা যেতে পারে, ইসিজি করা যেতে পারে, ইকোকার্ডিওগ্রাম করা যেতে পারে। তো এসব পরীক্ষা করে ডাক্তার কিন্তু আপনাকে ইনডাইরেক্ট এভিডেন্স পাবেন কিনা যে হাইপারটেনশনের জন্য আপনার কোনো চেঞ্জ হয়েছে কিনা, কিডনিতে কোনো সমস্যা হচ্ছে কিনা, হার্টে কোনো ডিজিজ ধরে গেছে কিনা। চোখ পরীক্ষা করাতে পারেন যে হাইপারটেনশনের জন্য আপনার চোখে কোনো ফান্ডোস্কোপি করা হয়, যে কোনো পরিবর্তন এসেছে কিনা। এইসব করে ডাক্তার যখন দেখবেন যে আসলে ইউ আর রিয়েলি সাফারিং ফ্রম হাইপার টেনশন, তখন আপনাকে ওষুধ প্রেসক্রাইব করা হয়। এর মধ্যে প্রথমে আমরা বললাম যে আমরা প্রেসক্রাইব করি কম্বিনেশন থেরাপি, খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা হাইপার টেনশন রোগী কিন্তু দিনের বেলা 2-3 বার ওষুধ খেতে চায় না। তো এখনকার দিনে কিন্তু আমরা সিঙ্গেল পিল থেরাপির দিকে গুরুত্ব দিচ্ছি, সেটা একবার খেলে কিন্তু তার প্রেশার কন্ট্রোল করে। তো এই ধরনের মধ্যে প্রথমে আমরা প্রেফার করি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং এসি ইনহিবিটর বা এআরবি কম্বিনেশন, যেটা খুব ভালো। এই ওষুধগুলো সেবন করলে কিন্তু একটা পিল খেলেই, একটা ওষুধ খেলে কিন্তু তার সারাদিনের প্রেশার কন্ট্রোল থেকে যায়। এরপর যদি প্রেশার বেশি থাকে তখন আমরা ডায়াবেটিক জাতীয় ওষুধ প্রয়োগ করি। এরপরে প্রেশার বেশি থাকলে তখন আমরা বিটা ব্লকার জাতীয় ওষুধ এসব প্রয়োগ করি। তো এইসব ওষুধ যখন খাবেন তখন কিন্তু অবশ্যই ডাক্তারের ফলোআপে থাকতে হবে। আমাদের দেশে ম্যাক্সিমাম লোকই কিন্তু ওষুধ গ্রহণ করে, কখনো করে কখনো করে না, ইচ্ছা মতো খায়, যখন খারাপ লাগে সেবন করে, আবার ভালো থাকলে বন্ধ করে দেয়। এইসবের রোগীগুলাই কিন্তু তখন অনেক উচ্চ হারে, অনেক বেশি অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার নিয়ে, ব্রেন স্ট্রোক নিয়ে, হার্ট ফেলিওর নিয়ে, হার্ট অ্যাটাক নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। তো আমি বলবো আপনার জন্য ডাক্তারের পরামর্শ দিয়ে সবসময় ওষুধ গ্রহণ করেন, তাহলে ভালো থাকতে পারবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আসলে আপনি খুব ইনভেস্টমেন্ট গুলো আছে সেগুলো খুব সহজ করে আমাদের দর্শক বললেন, এবং আশা করছি আমাদের যে দর্শকরা তাদের
কিছুটা হলো হেল্প হবে আপনার কথাগুলো শুনে। এবং স্যার কার্ডিওলজি আসলে একটা ডিপার্টমেন্ট যেটা আসলে খুবই 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 গুরুত্ব করে দেখি যে স্যার বাংলাদেশে আসলে ঘরে বুকে দর্শকের প্রশ্ন এসে গেছে। আসসালামু আলাইকুম, সবাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি সামাদ চৌধুরী মৌলভীবাজার সদর থেকে দেখছি। আই ওয়ার্ক বিফোর এ রেপুটেড ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ধন্যবাদ সামাদ চৌধুরী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসলে আজকে আমরা আলোচনা করছি বুকে ব্যথা হলে কি করণীয়। আপনারা দেখছেন যে এখন আমাদের দেশে অল্প বয়সে অনেকে হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে, কারণ আমরা অনিয়ন্ত্রিত জীবনযাপন করছি। আমরা ডায়েট কন্ট্রোল করছি না, লাইফস্টাইল ইনফরমেশন মেনে চলছি না, আমরা জাঙ্ক ফুড সেবন করছি। তো দেখা যাচ্ছে অল্প বয়সে কিন্তু আপনি স্মোক করছেন, যার ফলে কিন্তু আপনার হৃদরোগে আক্রান্ত হওয়ার অনেক ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাছাড়া যেটা খুব অ্যালার্মিং, আমরা প্রায় দেখছি ইদানিং মধ্যপ্রাচ্য থেকে অনেক ওয়ার্কার যারা আমাদের রেমিটেন্স পাঠাচ্ছেন, তারা কিন্তু সরাসরি ওখান থেকে হার্ট অ্যাটাক নিয়ে প্লেনে করে আমাদের হাসপাতালে চলে আসছেন। তো তারা কিন্তু অল্প বয়সে যাচ্ছেন ওখানে, যে বিভিন্ন সেডেন্টারি লাইফস্টাইল, তারা কাজকর্ম কম করছেন বা বেশি তৈলাক্ত জাতীয় খাদ্য গ্রহণ করছেন, এবং তারা কিন্তু অল্প বয়সে হার্ট অ্যাটাক নিয়ে ওখান থেকে হার্ট ফেইলিওর নিয়ে আমাদের কাছে চলে আসছেন। যেটা দেখা যাচ্ছে, আমাদের স্টাডিতে দেখেছি তারা বিভিন্ন তৈলাক্ত খাবার ওখানে গ্রহণ করেন, বেশি বাসার সাথে ডিটাচ থাকেন। ক্রনিক স্ট্রেস একটা ফ্যাক্টর, স্ট্রেসের কারণে, চিন্তা চেতনার কারণে কিন্তু অনেক সময় একটা হার্ট অ্যাটাকের দিকে টার্ন করতে পারে। তাই আপনি সব সময় আপনি মন ভালো রাখবেন, চেষ্টা করবেন সবার খোঁজ খবর নিতে, এবং আপনার যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে সেটা কন্ট্রোল রাখবেন। আপনার যদি ডায়াবেটিস থাকে সেটা আপনি নিয়মিত হাঁটাচলা করে, প্রয়োজন হলে ট্যাবলেট বা ইনসুলিন গ্রহণ করে আপনার ফাস্টিং ব্লাড সুগারের মাত্রা যেমন লেস দ্যান 7 থাকে, এগুলো আপনাকে করে যেতে হবে। আর আপনার যদি কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেগুলার হাঁটাচলা করতে হবে, এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণের জন্য ওষুধ সেবন করতে হবে যদি আপনার এলডিএল এর মাত্রা মোর দ্যান 190 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে। এইসব না মেনে চললে আপনার কিন্তু বিপদ অবশ্যম্ভাবী। আপনি যদি এ ধরনের কোনো সিমটম হয়, বুকে ব্যথা হচ্ছে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞের সাথে পরামর্শ নেবেন। সে আপনাকে বলে দেবে যে আপনার কি জাতীয় ব্যথা হচ্ছে এবং কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। সেগুলা করলে আপনি ভালো থাকতে পারবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আজকে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন এবং খুব সুন্দর করে আমরা দর্শকরা যে ব্যাপারগুলো জানতে চান আমাদের কার্ডিওলজিস্টের কাছ থেকে সেগুলো নিয়ে কথা বলছেন। স্যার, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানে এই পর্যায়ে স্যার আমরা আরো ধন্যবাদ জানাতে চাই সার্ভিয়ার ফার্মাকিউটিক্যালসকে, যে তারা আজকে আমাদের পার্টনার হিসেবে কাজ করছেন। এবং সার্ভিয়ার ফার্মাকিউটিক্যালস এর কিছু অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ আছে, লাইক কোভারসিল অ্যান্ড কোভিরাম অ্যান্ড ভাসরিয়াল এমআর, যেগুলো আমরা ইউজ করছি এবং ইট ইজ রিয়েলি ইফেক্টিভ ইন কেস অফ কার্ডিওভাস্কুলার ম্যানেজমেন্ট। তো স্যার, আমরা আরেকটা প্রশ্ন একটু জানতে চাবো আপনার কাছে, সেটা হচ্ছে স্যার যে আম, যদি কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে তাহলে সেক্ষেত্রে বুকে ব্যথাটা কি স্যার রিকারেন্স হতে পারে নাকি? লাইক কোন একটা পেশেন্ট আসলেন, তিনি হচ্ছে ম্যানেজমেন্ট করলেন কার্ডিওভাস্কুলার, বা তার চেস্ট পেইনটা চলে গেল এবং তিনি বাসে গিয়ে নর্মালি লাইফস্টাইল করা শুরু করলেন, এবং পরবর্তীতে তিনি আবার সেম কমপ্লেন নিয়ে আসলেন যে স্যার আমার আবার বুকে ব্যথা হচ্ছে। স্যার, এটা আসলে হতে পারে নাকি এবং এক্ষেত্রে কারণটা কি স্যার আসলে? ধন্যবাদ। বুকে ব্যথা অবশ্যই রিকারেন্ট হতে পারে। আপনি যদি নিয়ন্ত্রিত জীবনযাপন না করেন, আপনার যদি হার্ট অ্যাটাকের পরবর্তীতে ওষুধ যে আপনাকে নির্দেশিত ডাক্তার দিয়ে থাকেন সেগুলো যদি আপনি ঠিক মতো গ্রহণ না করেন, আপনি যদি স্মোক করে যান, আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোলে না রাখেন, আপনার যদি কোলেস্ট্রল লেভেল স্বাভাবিক না রাখেন, তাহলে কিন্তু আপনার আবার বুকে ব্যথা হতে পারে। ইভেন আপনার আর একটা হার্ট অ্যাটাক হতে পারে। এটা কিন্তু অনেক পেশেন্টই আসে যে হার্ট অ্যাটাক হয়েছিল, প্রপারলি চিকিৎসা গ্রহণ করেনি ইনিশিয়ালি, বা দেরিতে প্রেজেন্ট করেছে, তার মাংসপেশি দুর্বল হয়ে গেছে, হার্ট ফেলিওর হয়ে গেছে। তো তারা কিন্তু দেখছি ফ্রিকুয়েন্টলি আবার পরবর্তীতে আবার একটা হার্ট অ্যাটাক, বুকে ব্যথা, শ্বাসকষ্ট এসব নিয়ে খুব ঘন ঘন আসেন। কারণ আপনি যদি 12 ঘন্টার মধ্যে না আসেন, তাহলে কিন্তু আমরা আপনাকে প্রপারলি চিকিৎসা করে ভালো কোনো লাভ দিতে পারবো না। আমরা যদি আপনি 12 ঘন্টার ভিতর হার্ট অ্যাটাকের ফলে চলে আসেন, তখন আমরা আপনাকে প্রথমেই, হার্ট অ্যাটাক হলে সেখানে আমরা একটা ব্লাড টেস্ট করে, আপনারা জানেন ট্রপোনিন একটা মার্কার, যেটা হার্ট অ্যাটাক হলে আমাদের হার্টের মাসেল ইনজুরি হলে আমাদের ব্লাডে উপস্থিত হয়ে যায়। সেটা যখন দেখি মাত্রার বেশি থাকে, তখনই আমরা বুঝে ফেলি যে আপনার হার্ট অ্যাটাক টার্ন করছে। এ ধরনের রোগীকে তখনই আমরা এনজিওগ্রাম করে হার্টের রক্তনালীর ছবি নিয়ে সেখানে কত পার্সেন্ট ব্লক হয়েছে এবং হার্ট অ্যাটাকের জন্য কোন রক্তনালী 100% ব্লক হয়েছে সেটা নির্ণয় করে আমরা তখনই তাকে এনজিওগ্রাম বা এনজিওপ্লাস্টি করার সাজেশন দেই।
এটা দুনিয়া জোড়া একমাত্র প্রথম এবং প্রধান চিকিৎসা পদ্ধতি। আপনি যদি 12 ঘন্টার ভিতরে হার্ট অ্যাটাক রোগী নিয়ে আসেন, তখন এটা সারা দুনিয়াতে একইভাবে চিকিৎসা করা হয়। আমাদের দেশে এইগুলার ফ্যাসিলিটি অবশ্যই আছে। আপনি টারশিয়ারি কার্ডিয়াক হসপিটাল যদি আসেন, যেখানে আপনার ক্যাথল্যাব ফ্যাসিলিটি আছে, এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি করার ফ্যাসিলিটি আছে, সেখানে ডাক্তার যদি কনফার্ম করেন যে আপনার হার্ট অ্যাটাক হচ্ছে, তখনই সে আপনাকে এনজিওগ্রাম করার অ্যাডভাইস দেবেন। এনজিওগ্রাম করে আপনার রোগীর অ্যাটেন্ডেন্টকে দেখিয়ে দেওয়া হবে যে আপনার কোন হার্ট অ্যাটাকে ব্লকের জন্য রক্ত নড়াইতে আপনার বুকে ব্যথা হয়েছে, এবং তখন আপনাকে রিং বর্ণের অ্যাডভাইস করা হয়। আর আপনি যদি 12 ঘন্টার ভিতরে এমন কোন সেন্টারে আসেন যেখানে এনজিওগ্রাম করার ফ্যাসিলিটি নাই, তখন আমরা সেখানে আপনাকে ওষুধের মাধ্যমে চিকিৎসা প্রয়োগ শুরু করি। ওষুধের মাধ্যমে যেটা হয়, আপনারা জানেন যে ফিব্রিনাইটিক থেরাপি, যেটা আমাদের রক্তে যে ব্লক হয়েছে সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করে বা সে ব্লক তরল করার চেষ্টা করে। এটা শুরু করলে রোগীর জীবনের ঝুঁকি কিন্তু অনেকাংশে কমে আসে। তদুপরি আপনাকে এই ওষুধ প্রয়োগ করার পরেও কিন্তু আপনি 24 ঘন্টার মধ্যে এনজিওগ্রাম করে আপনার রক্তনালীর ব্লকের অবস্থানকে দেখে নিয়ে আপনাকে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। তো এটা আমাদের দেশে ম্যাক্সিমাম রোগী দেরিতে প্রেজেন্ট করে, তারা বাসায় অবস্থান করে বুকে ব্যথা নিয়ে 1 থেকে 2 দিন পর আসে, তখন অলরেডি হার্টের অনেক ক্ষতি হয়ে পড়ে। তো তারপরে তারা বাসায় যায়, ওষুধ ঠিক মতো গ্রহণ করে না, ডাক্তারের নির্দেশ মতো চলে না, তখন তারা আবার রিকারেন্ট অ্যানজাইনা হতে পারে। এছাড়া আপনারা জানেন, আপনার যদি রিং পরানো হয়, রিং পরানোর পরে যদি আপনি ওষুধ ঠিক মতো সেবন না করেন, নিয়ন্ত্রিত জীবনযাপন না মেনে চলেন, আপনি স্মোক করেন, অ্যালকোহল সেবন করেন, তখন কিন্তু আবার রিং এ ব্লক হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু আপনার বুকে ব্যথা হতে পারে। সাধারণত এখনকার যে থার্ড জেনারেশন রিং গুলা পরানো হয়, সেগুলাই কিন্তু অনেক ভালো। সেগুলোতে কিন্তু রিং এ ময়লা জমার সম্ভাবনা থাকে না বললেই চলে। 1 to 2% ব্লক হতে পারে, কিন্তু আপনার কাছেই কিন্তু আপনার মেইনটেনেন্স, সেটা আপনার হার্ট অ্যাটাকের পরে আপনাকে ওষুধ খেয়ে আপনাকে যেন ফার্দার কোনো হার্ট অ্যাটাক না হয়, সেটার জন্য আপনাকে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। whereas আপনি যে রিং করিয়ে নেন, সেটার জন্য আপনার মেইনটেনেন্স আপনার হাতে। আপনি যদি নিয়ন্ত্রিত জীবনযাপন না করেন, ওষুধ না সেবন করেন, তখন কিন্তু রিং এ ব্লক হতে পারে, আপনার আবার বুকে ব্যথা হতে পারে। তো বেসিক্যালি এইসব চিকিৎসা আপনাকে দেওয়া হয় যে আপনার যেন আবার কোনো হার্ট অ্যাটাক না হয় বা হার্ট ফেলার না হয়, আপনার রিং যেন সচল থাকে, বা বাইপাস যদি করে নেন সেই বাইপাস যেন সচল থাকে। সেসব কারণে কিন্তু ডাক্তার আপনাকে অ্যাডভাইস করেন আপনি যেন ওষুধ সেবন করেন। ধন্যবাদ। স্যার, আমি এখনই আপনাকে এই প্রশ্নটা যেটা নিয়ে আমাদের দর্শক অনেক স্যার টপিকটা নিজেই স্যার মেনশন করেছেন। স্যার, টপিকটা হচ্ছে যে আমাদের দর্শকরা আসলে ব্যাপারটা অনেক বেশি ভয় পায়। এবং আপনি লক্ষ্য করেছেন যে যারা একবার রিং পরানোর আগে দে আর রিয়েলি কেয়ার্ড, এবং তাদের অনেক কেন, এটা কি জন্য হচ্ছে, এত টাকা দিয়ে করছি, এটা আবার হবে নাকি, এবং ম্যাক্সিমাম কোয়েশ্চেন যেটা তারা যে স্যার আমি এখন রিং করাচ্ছি, ভবিষ্যতে আমি ভালো হয়ে এই প্রশ্নটা তারা মানে মোস্ট কমনলি করেন। তো স্যার, এটার অ্যান্সার যদি স্যার আপনি একটু দিতে চান আমাদের দর্শকদের জন্য। ধন্যবাদ। আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা কিন্তু কিভাবে এনজিওগ্রাম করি সেটাই আমাদের অনেকের ধারণা নাই। এনজিওগ্রামটা ডায়াগনস্টিক টেস্ট, যার মাধ্যমে আমরা হার্টের যে 3টি রক্তনালী রয়েছে, আমি অলরেডি উল্লেখ করেছি আমাদের 3টি হার্টের রক্তনালী রয়েছে: লেফট অ্যান্টিডিসেন্ডিং আর্টারি, লেফট সার্কামফ্লেক্স আর্টারি এবং রাইট করোনারি আর্টারি। এই 3টি রক্তনালীতে আমাদের কি পার্সেন্টেজে ব্লক তৈরি হয়েছে তাই আমরা এনজিওগ্রাম করে নির্ণয় করি। এটা সাধারণত হাতে রেডিয়াল রুটের মাধ্যমে করা হয়। এখানে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা ভাস্কুলার অ্যাক্সেস শীট প্রবেশ করাই। তারপরে ক্যাথেটার আমাদের হার্টের ওখানে পৌঁছে আমরা ডাইপিস করে ছবি নেই যে আমাদের 3টি রক্তনালীতে রয়েছে, তাতে কোনটাতে কি পার্সেন্টেজে ব্লক তৈরি হয়েছে। আমরা ব্লককে সাধারণত 3টা ভাগে ভাগ করি: মাইল্ড ব্লক, মডারেট ব্লক এবং সিভিয়ার ব্লক। মাইল্ড ব্লক যখন আমার ব্লক থেকে 50% মতো, দ্যাট ইজ মাইল্ড ব্লক। 50 to 70% হলে সেটা মডারেট ব্লক বলি, আর 70% উপর হলে সেটাকে আমরা টাইট ব্লক বলি। তখনই আমার কোনো না কোনো ইন্টারভেনশন করার প্রয়োজন হয়। আর যারা হার্ট অ্যাটাকের রোগী, তারা কিন্তু 100% ব্লক থাকে। তো আমার যদি 70% ব্লক থাকে এবং আমার যদি 2টা রক্তনালী ইনভলভ হয়, তখন আমরা তাকে বলি ডাবল ভেসেল ডিজিজ। আমার যদি 3টি রক্তনালী ইনভলভ হয়ে যায়, তখন আমরা তাকে বলি ট্রিপল ভেসেল ডিজিজ। তো গাইডলাইন অনুযায়ী যার 100% ব্লক হয়েছে হার্ট অ্যাটাকের জন্য, তখনই তাকে এনজিওগ্রাম করে রিং করিয়ে নিতে হবে। এটা হচ্ছে একমাত্র অপশন। আর যদি আপনার 2টা 3টা ব্লক থাকে, সেক্ষেত্রে ডাক্তার প্রথমে আপনার যে হার্ট অ্যাটাকের জন্য যে দায়ী রক্তনালী সেটা রিং করিয়ে দেন, আর পরবর্তী ব্লক গুলা অন্য কোনো সেটিং এ আপনাকে রিং করানোর অ্যাডভাইস করেন। আর কোনো কোনো ক্ষেত্রে যদি আপনার বেশ কমপ্লিকেশন থাকে, যে আপনার হার্ট ফেলিওর হয়ে গেছে, আপনার ব্লাড প্রেশার কমে গেছে, তখন ডাক্তার কিন্তু 3টি রক্তনালীতে রিং করানোর সাজেশন করতে পারেন, যদি আপনার ব্লকের মাত্রা 70% উপরে হয়। সাধারণত যাদের 1 বা 2 ভেসেল ডিজিজ রয়েছে, তাদেরকে কিন্তু আমরা রিং প্রেফার করি। ওয়ারাস যাদের 3 ভেসেল ডিজিজ রয়েছে এবং যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের জন্য কিন্তু বাইপাস সার্জারি প্রেফারেবল। ওয়ারাস যাদের 3 ভেসেল ডিজিজ রয়েছে, তাদের ডায়াবেটিস নাই, তাদের জন্য রিং বা বাইপাস সবাই কিন্তু সময় একই রকম সার্ভিস দেবে, বা এটা কিন্তু গুণাগুণ একই রকম। তো আমি বলবো যে এটা খুব সহজ পদ্ধতি। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটা আমার দেশে যেসব হসপিটালে কার্ডিয়াক সাপোর্ট আছে, সব হাসপাতালে করা হয়, এবং এটা কিন্তু এখন কোনো কমপ্লিকেশন নাই বললেই চলে।
যেটা একটা কথা আপনি বলেন যে ফাইন্যান্সিয়াল বার্ডেন, এটা অবশ্যই একটা ইস্যু। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনাকে আসলে রোগীর জীবন বাঁচাতে হলে সিদ্ধান্ত নিতে হবে। আমার দেশের অনেক লোকই আসলে প্রথমে কনফিউজ থাকে যে আসলে আমরা তাকে রিং করাবো কিনা, বা ডাক্তার কি বলছেন আদৌ দরকার আছে কিনা, এসব করে সময় ক্ষেপণ করে ফেলেন। তো আমি বলেছি যে প্রতি মিনিট দেরি হলে কিন্তু হার্টের মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, হার্টের পাম্পিং কম থাকে, রোগীর কিন্তু ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো, ডাক্তার যদি সাজেশন করেন যে আপনার যদি রিং করানোর প্রস্তাব তারা দেন, বা আপনার যদি প্রয়োজন হয়, আমার মনে হয় তখনই করে নেওয়া ভালো। কারণ করলে রোগীটা ঝুঁকিমুক্ত হয়ে পড়বে এবং রোগীর জীবনটা বেঁচে যাবে, কমপ্লিকেশনটা কম হবে। আর আপনার যদি কনফিউশন থাকে, ইউ টেক ইউর ডিসিশন, তাহলে আপনি তখন না করিয়ে পরে করেন, কিন্তু তাতে কিন্তু রোগীর ক্ষতিটা বেড়ে যাবে। কারণ দেরিতে করলে কিন্তু যে বেনিফিট প্রথমে দিতে পারতাম সেটা দিতে পারবো না। এটা একটা ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি। তারপরে এখন বর্তমানে আমাদের গভর্নমেন্ট কিন্তু রিং এর প্রাইস নির্ধারণ করে দিয়েছে। সারা বাংলাদেশে কিন্তু যেখানে করেন না কেন সব জায়গায় কিন্তু রিং এর প্রাইস একরকম। আমাদের দেশে সাধারণত দুই রকমের রিং পাওয়া যায়, একটা হচ্ছে ইউরোপিয়ান বা আমেরিকান। সেগুলোর আবার জেনারেশন রয়েছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন মানে অ্যাডভান্স কোয়ালিটির রিং, যেগুলোর প্রাইস গুলো হাই। সেকেন্ড জেনারেশন গুলো একটু মিডিয়াম প্রাইসের, আর ফার্স্ট জেনারেশন গুলো অ্যারাউন্ড 70,000 টাকা করে। এইসব রিং যখন পরানো হয়, রোগীরা কনফিউজ থাকেন যে আসলে কি আমেরিকান পরাবো না ইউরোপিয়ান পরাবো। আমি বলবো যে আসলে কার্ডিওলজিস্টই আপনাকে সঠিক পথে গাইড করবেন যে আসলে কোন রিংটি তার জন্য সুইটেবল, এবং সেটা যদি আপনি করিয়ে নেন কোনো কনফিউশন না করে, তাতে কিন্তু যত তাড়াতাড়ি কাজটা করাবেন তাতে তাড়াতাড়ি কিন্তু রোগীটা সুস্থ হয়ে যাবে, কমপ্লিকেশন কম হবে। দেরি করলে আপনার রোগীর ঝুঁকি বাড়বে, এবং ইভেন সেটা কিন্তু হার্টবিট বেড়ে যেয়ে ভিটিপিএফ হয়ে রোগী কিন্তু মৃত্যুর মুখে পর্যবসিত হতে পারে। তাই আমার কাছে মনে হচ্ছে ভয়ভীতি না করে যেটা প্রয়োজন ডাক্তার যেটা সাজেস্ট করে সেটা করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ। স্যার, আপনার সাথে তাল মিলিয়ে আমরা বলতে চাই যে আমাদের যে পেশেন্ট আসলে এটা ভয় বা আতঙ্কের কিছু না, ট্রিটমেন্ট প্রসিডিউর। আপনার ফিজিশিয়ান আপনার কার্ডিওলজিকে যেভাবে সাজেস্ট করে, ইউ শুড ফলো দ্যাট। এবং এটা আসলে আতঙ্কের কিছু নেই, এটা নর্মাল একটা অপারেশন প্রসিডিউর, যেটা হচ্ছে নর্মালি আমাদের ফিজিশিয়ান এবং কার্ডিওলজিস্টরা করে থাকেন। স্যার, এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি যেতে চাই। বিরতির পর আমরা আবার ফিরে আসবো স্যার, সার্ভিয়ার প্রেজেন্স উইথ কেয়ার। আপনি আমাদের সাথে থাকুন, ফিরে আসি একটু পরে, ছোট একটি ব্রেকের পরে। আমরা সবাই জানি হৃদরোগ বিশ্বের 1 নম্বর ঘাতক ব্যাধি। কোনো রকম পূর্বাভাস ছাড়াই এটা কেড়ে নিতে পারে মানুষের জীবন। প্রতি বছর লাখ লাখ রোগী হৃদরোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু এর 35% হাসপাতালে পৌঁছানোর পূর্বে মৃত্যুবরণ করছে। এটি খুবই দুঃখজনক যে আমাদের দেশে প্রায় হৃদরোগে যারা আক্রান্ত হয়েছে তাদের অধিকাংশেরই বয়স 40 থেকে 60-এর মধ্যে। একটু সতর্ক হলেই আমরা এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঝুঁকি এড়াতে পারি। সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। ভালো রাখুন আপনার হার্ট, সুস্থ থাকুন সবসময়। হার্টের বিভিন্ন রোগের কারণ, চিকিৎসা ও প্রতিকার নিয়ে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সার্ভিয়ার হৃদ কেয়ার। গেস্ট এক্সপার্ট হিসেবে পরামর্শ দিবেন ডাক্তার CM শাহিন কবির, সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট, কার্ডিওলজি বিভাগ, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। দেখতে চোখ রাখুন শুধুমাত্র রাজ টিভিতে, প্রতি শুক্রবার সন্ধ্যা 7টায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা বিরতির পরে ফিরে এলাম আবার সার্ভিয়ার প্রেজেন্স উইথ কেয়ার প্রোগ্রামে। এবং আমরা দেখতে পেলাম খুব চমৎকার একটি বিরতি, এবং যেখানে হচ্ছে একটি ছোট অ্যাডভার্টাইজমেন্টে আমাদের কনসালটেন্ট খুব সুন্দর করে কিছু কথা বলছিলেন। এবং আমরা আবার আমন্ত্রণ জানাতে চাই আমাদের স্যারকে। আমাদের সাথে আছেন ডক্টর CM শাহিন কবির স্যার, MBBS MD কার্ডিওলজি, FACC FSCI USA, সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।
ইনস্টিটিউট। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। এবং স্যার আমরা একটু আগে একটা চমৎকার অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম যেখানে স্যার আপনি খুব সুন্দর করে বেশ সুদর্শন ভাবে আমাদেরকে খুব এক্সপ্লেইন করছিলেন। সো স্যার থ্যাংক ইউ সো মাচ স্যার, কারণ এই ধরনের ক্যাম্পেইন খুব বেশি দরকার আছে। কারণ আমরা যেটা লক্ষ্য করি যে আমাদের আসলে জনসচেতনতাটা খুব বেশি ইম্পর্টেন্ট, ইনক্লুডিং আপনার পেশেন্ট ট্রিটমেন্ট থেকে শুরু করে। কারণ আমাদের ডক্টররা কিন্তু খুব কেপেবল, মাশাআল্লাহ আমাদের বাংলাদেশে যারা ডক্টররা আছেন দে আর রিয়েলি কেপেবল, এবং খুব ভালো ট্রিটমেন্ট ব্যবস্থা এখন আমাদের দেশে আছে। কিন্তু সচেতনতার অভাব এবং মানুষের ভিতরে অ্যাওয়ারনেস কমতির কারণে হয়তো আসলে ঠিক সময় তারা সঠিকভাবে চিকিৎসাটা পেতে পারছেন না। তো স্যার এই ধরনের ক্যাম্পেইনে এবং সার্ভিয়ারের পাশে থাকার জন্য এবং রাজ টিভির পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আসলে আমি অনেকদিন যাবত প্রোগ্রাম করছি, অনেক ফ্রাইডে প্রোগ্রাম করছি। আমি চেষ্টা করছি আসলে রাজ টিভি যেমন একটা ভালো কাজ করছে, মানুষকে অ্যাওয়ার করার জন্য সার্ভিয়ার করে যাচ্ছে, তো আমিও চেষ্টা করছি আসলে আমার দুই চারটা কথা থেকে যদি একটা কথাও কারো মাথায় ঢুকে থাকে যে কার্ডিয়াক পেইনটা কতটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু জীবনের মৃত্যু ঝুঁকি থেকে থাকে, এটা যদি আপনি মেনে চলেন বা ডাক্তারের পরামর্শ নেন, এটাও যদি আপনি শিখে থাকেন, এটা জেনে থেকে যদি আপনি দুইটা লোককে উপকার করতে পারেন, সেটার জন্য কিন্তু আমাদের এই আলোচনা। তো এটা একটা খুব ভালো উদ্যোগ হৃদ কেয়ার, তারপরে রাজ টিভি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর দর্শক যারা কন্টিনিউয়াসলি প্রতি শুক্রবার দিন 7টা থেকে বসে থাকে এই প্রোগ্রাম শোনার জন্য, তাদের প্রতি আমরা আসলে অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ। স্যার দর্শকরাও আসলে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ আপনারা এত ব্যস্ত সময়ের মাঝে থেকেও এত চেম্বার, এত পেশেন্ট প্রেশার এবং এত কিছু ডিল করেও স্যার আপনারা যে সময়টা দিচ্ছেন, উইচ ইজ অ্যাকচুয়ালি ভ্যালুয়েবল। তো স্যার আমরা একটু আমাদের টপিকে ব্যাক করতে চাই। স্যার আমরা আজকে কথা বলছিলাম যে বুকে ব্যথা হলে কি করণীয়, এবং আমরা অনেক ইম্পর্টেন্ট ব্যাপারগুলো জানলাম স্যার আপনার থেকে। এবং সার্ভিয়ারের কিছু ড্রাগ তারা বাজারে এনেছে, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। তো স্যার আপনার থেকে স্যার আমরা একটু জানবো যে স্যার অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ গুলো আসলে কতটুকু ফ্রুটফুল, এবং এটা আসলে খাওয়ার সিস্টেমটা কি, এবং কিভাবে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কতদিন ধরে এই ড্রাগ গুলা খেতে হয়। এবং স্যার আরেকটা ব্যাপার স্যার, আমরা জানি যে অ্যান্টি হাইপারটেনসিভটা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া স্টার্ট করতে হবে, এবং অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়াটা বন্ধ করা বা ডোজটা কমাতে হবে। এটা নিয়ে স্যার যদি কিছু বলতেন। ধন্যবাদ। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ কিন্তু অনেকগুলো গ্রুপ রয়েছে, তাই না? আপনি যদি একই গ্রুপের ড্রাগ খাওয়া সেবন করেন না জেনে, তখন কিন্তু আপনার সাইড ইফেক্ট অনেক বেশি হবে। তো সচরাচর যে আমরা ওষুধগুলো প্রয়োগ করে থাকি, প্রথমে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেটা অ্যামলোডিপিন নামে পাওয়া যেতে পারে, তারপর এসি ইনহিবিটর বা এআরবি জাতীয় ওষুধ, যেটা আপনারা জানেন যে কোভেরাম, কাভারসিল, এসব ওষুধগুলো আমরা প্রয়োগ করে থাকি। এছাড়া তারপরে যদি প্রেশার কন্ট্রোল না কমে, তাহলে সেক্ষেত্রে আমরা ডায়াবেটিক জাতীয় ওষুধ নেটফ্লিক্স, এসআর এগুলো অ্যাডভাইস করি। তারপর অনেক সময় অনেকে অ্যাংজাইটি থাকে, তখন আমরা তাকে বিটা ব্লকার জাতীয় ওষুধ প্রয়োগ করি। এরপর যদি প্রেশার বেশি থাকে, তখন আমরা আলফা ব্লকার প্রয়োগ করি। তা প্রত্যেকটা ওষুধেরই কিন্তু যেমন গুণাগুণ রয়েছে, তার কিন্তু সাইড ইফেক্ট রয়েছে। আপনি যদি ডোজের মাত্রাতিরিক্ত খান, তখন আপনার সাইড ইফেক্ট হতে পারে। আপনি যদি বেশি পরিমাণে গ্রহণ করেন, তখন ব্লাড জাতীয় ওষুধ সেবন করেন, তখন কিন্তু আপনার ঝামেলা হতে পারে। তো যে কোনো কিছু গ্রহণ করুন না কেন, আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ যার কিডনি ফেলিয়ার রয়েছে, তার যদি ক্রিয়েটিনিন 4-5 থাকে, আপনি যদি এসি ইনহিবিটর জাতীয় ওষুধ গ্রহণ করেন, তাহলে সেটা কিন্তু তার জন্য ক্ষতির কারণ হতে যেতে পারে। যার হার্ট ফেলিয়ার রয়েছে, তাকে যদি ইনিশিয়ালি হাই ডোজে বিটা ব্লকার থেরাপি আমরা শুরু করি, তাহলে কিন্তু তার হার্ট ফেলিয়ার এগ্রাভেট করতে পারে। যার রেনাল আর্টারি স্টেনোসিস রয়েছে, তার কিন্তু এসি ইনহিবিটর বা এআরবি জাতীয় ওষুধ দেওয়া যাবে না। আপনার যদি হার্ট ব্লক থেকে থাকে, হার্টে যদি ইসিজি ব্লক থেকে থাকে, তখন কিন্তু আপনার বিটা ব্লকার জাতীয় ওষুধ প্রয়োগ করা যাবে না। তো আপনি কিন্তু, আমি অ্যাডভাইস করবো, আপনি আপনার ইচ্ছা মতো কোনো ডিসপেন্সারি কোনো লোকের অ্যাডভাইস অনুযায়ী কিন্তু ওষুধ সেবন করবেন না। কারণ আপনি যদি সেগুলো গ্রহণ করেন, তখন কিন্তু আপনার উল্টো ভালো পরিবর্তে খারাপ কিছু হতে পারে। আপনার হার্টবিট কমে যেতে পারে এবং প্রেশার ড্রপ করে যেতে পারে। একবার প্রেশার ড্রপ করে গেলে কিন্তু সে প্রেশার থেকে আপনি কিডনি ক্ষতি হতে পারে, লিভার ক্ষতি হতে পারে, ব্রেনের প্রবলেম হতে পারে। এগুলা না মেনে চলে আপনি যদি ডাক্তারের পরামর্শ না দেখিয়ে, ডাক্তারকে না দেখিয়ে যদি নিজের প্রয়োজন মতো ডিসপেন্সারির কারণে নির্দেশ মতো ওষুধ সেবন করেন, তাহলে কিন্তু ঝুঁকি রয়েই গেল। আমি বলবো যে আপনার এই ধরনের প্রবলেম হলে প্রথমে শিওর হয়ে নেন যে আপনার প্রেশার আছে কিনা, আপনাকে লাইফস্টাইল ইন্টারভেনশন করতে হবে কিনা, আপনার ওষুধ প্রয়োজন আছে কিনা, আপনাকে কি কম্বিনেশন সিঙ্গেল পিল থেরাপি দেওয়া যাবে কিনা, নাকি আপনার প্রেশার আনকন্ট্রোল থাকছে, অনেকগুলো আপনার ওষুধ দিয়ে আপনার কন্ট্রোল করতে হবে। সেজন্য আপনাকে ডাক্তারের পরামর্শ থাকতে হবে। প্লাস
পরামর্শের পরও কিন্তু আপনি ফলো আপে আসবেন, ডাক্তার কিন্তু আপনাকে অনেকগুলো পরীক্ষা করে অ্যাডভাইস করেন যে আপনার সোডিয়াম পটাশিয়ামের মাত্রা ঠিক আছে কিনা, সোডিয়াম পটাশিয়াম লেভেল চেক না করেন, তখন কিন্তু আপনার দেখা যাবে আপনি 6 মাস ওষুধ খাচ্ছেন কিন্তু চেক আপ করছেন না, দেখা গেল আপনার পটাশিয়াম বেড়ে গিয়েছে, আপনার ক্রিয়েটিনিন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কিডনি খারাপ হয়ে গেছে। তো ডাক্তারের কাছে এই জন্য প্রয়োজন যে রেগুলার ফলো আপটা 3 মাস অন্তর অন্তর, 6 মাস অন্তর অন্তর ব্লাড প্রেশার মেপে নেওয়া, ওষুধের ডোজ অ্যাডজাস্ট করা, তাতে রেগুলার পরীক্ষা নিরীক্ষা করা, তাতে কিন্তু ডাক্তার আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন যে আপনি কোন ওয়েতে আগাচ্ছেন, আপনার 6 বছর 5 বছর পর আপনি কেমন থাকবেন। আপনি যদি ভালো রোগী হয়ে থাকেন, ডাক্তারের পরামর্শ মেনে চলেন, অবশ্যই আপনার জটিলতা অনেক কম হবে, এটা কিন্তু গ্যারান্টি সহকারে বলা যায়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। স্যার আপনাকে ধন্যবাদ। স্যার অনেক সুন্দর কিছু কথা বলেছেন এবং আপনার সাথে তাল মিলিয়ে স্যার আমরাও যেটা বলতে চাচ্ছি দর্শকদের যে অবশ্যই চিকিৎসক এবং স্পেশালি একজন কার্ডিওলজিস্টের পরামর্শ অনুযায়ী আপনি যে কোনো ওষুধ সেবন করবেন। এবং পলিফার্মাসি যে ব্যাপারটা এখন অনেক বেশি প্রচলিত, যে একটা ফার্মাকিউটিক্যালস দোকানে গিয়ে যে কোনো একটা ওষুধ নিয়ে খাওয়া শুরু করা, it is really harmful for you and your body, because প্রত্যেকটা ওষুধের একটা সাইড ইফেক্ট আছে এবং আসলে এই সাইড ইফেক্টটা একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসক বা একজন চিকিৎসকই জানবেন। তো আপনি অবশ্যই তার পরামর্শ ছাড়া কোন ধরনের অ্যান্টি হাইপারটেনসিভ বা প্রেশার ওষুধ খাওয়া শুরু করবেন না, কারণ এতে আপনার হিতে বিপরীত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এবং সার্বিয়া ফার্মাকিউটিক্যালসকে ধন্যবাদ, তারা আজকে আমাদের পার্টনার হিসেবে ছিলেন পুরো প্রোগ্রামে এবং তারা বেশ কিছু অ্যান্টি হাইপারটেনসিভ এনেছেন বাজারে এবং আশা করছি যে পরবর্তীতে আমরা এই ধরনের পার্টনার আরো পাবো এবং তারা আমাদের পাশেই থাকবেন। স্যার আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি। স্যার রাজ টিভি পরিবারের পক্ষ থেকে এবং সার্বিয়া ফার্মাকিউটিক্যালসের পক্ষ থেকে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার কেমন লাগলো আমাদের শোতে এসে, এবং যাওয়ার আগে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলতে চান। ধন্যবাদ রাজ টিভিকে, ডক্টর আয়েশা আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সার্বিয়ার হৃদ কেয়ার প্রোগ্রাম এটা প্রতি সপ্তাহে হচ্ছে, সবাই শুনবেন এটাই আশা করি। তো আমি বলবো এই করোনাকালীন সময়ে কিন্তু আস্তে আস্তে আমাদের কিন্তু করোনার প্রকোপতা অনেকাংশে কমে এসছে। আমরা প্রতিদিন অনেক পরীক্ষা করছি, তাদের দেখছি কিন্তু করোনা রোগী এখন অনেকটা কম। তো আমার মনে হয় আমরা যদি রেগুলার মাস্ক ব্যবহার করি, আমরা যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করি, আমরা যদি সাবান পানি দিয়ে হাত ধুই, এসব কারণে কিন্তু আমাদের স্বাস্থ্য সচেতনতা বেড়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের করোনার প্রকোপতা কিন্তু অনেকাংশে কমে এসছে। তো যারা বাসায় অবস্থান করছিলেন হাইপারটেনশন, ডায়াবেটিস নিয়ে, কোলেস্টেরল প্রবলেম নিয়ে বা হার্ট জনিত কারণে, যারা বাইরে আসতে ভয় পেতেন, ডাক্তারের পরামর্শ নিতে ভয় পেতেন, তারা মনে হয় আস্তে আস্তে ডাক্তারের চেম্বারে আসেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে আপনার সিচুয়েশন কেমন আছে। অলমোস্ট 1 বছর পার হয়ে গেল করোনার কালীন, অনেকে কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছেন না, ভীত হয়ে যে সেখানে গেলে আমার করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আমি বলবো এই ভীত না হয়ে মাস্ক ব্যবহার করে চলে আসুন, আমরা আপনাকে সেবা দিতে প্রস্তুত আছি। আমরা দেখিয়ে দেবো যে আপনার প্রেশারের কি অবস্থা আছে, হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে কিনা, কোলেস্টেরল থাকলে তার জন্য কি চিকিৎসা পদ্ধতি। তো লাইফস্টাইল ইন্টারভেনশন খুব গুরুত্বপূর্ণ। তো ডাক্তারের পরামর্শ নিন, ভালো থাকুন, এটাই আমার কামনা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের পাশে থাকার জন্য পুরো শোটিতে। স্যার আশা করছি পরবর্তী যে কোনো প্রোগ্রামে আমরা আবার আপনাকে আমাদের পাশে পেয়ে যাব। ততক্ষণ পর্যন্ত স্যার ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সার্বিয়ার ফার্মাকিউটিক্যালস এর আয়োজনে রাজ টিভির প্রযোজনায় আমাদের আজকের প্রোগ্রাম সার্বিয়ার উইথ কেয়ার, এবং আপনাদের সাথে আজকে আমি ছিলাম ডক্টর আয়েশা আলম প্রান্তি। এবং বরাবরের মতো আজকে আমাদের সাথে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন, যিনি আজকে কথা বলেছেন বুকে ব্যথা হলে কি করবেন তা নিয়ে। এবং আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, কিন্তু কথা দিচ্ছি ফিরে আসবো পরবর্তী যে কোনো এপিসোডে নতুন কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং রাজ টিভি পরিবারের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe.